কলকাতা থেকে মাত্র একদিনেই ঘুরে আসুন গঙ্গাসাগর। সঙ্গমে পবিত্র গঙ্গা স্নান, তারপর কপিলমুনির মন্দিরে পুজো ও দর্শন। একদিকে প্রাকৃতিক বৈচিত্র্য, অন্যদিকে আধ্যাত্মিক প্রশান্তি, দুয়েরই অনন্য মিলন। সাগরের ঘোলা জলে সূর্যের ছোঁয়ায় ফুটে ওঠা সোনালী সৌন্দর্য সহজে ভোলার নয়। মন্দির সংলগ্ন এলাকায় বিভিন্ন সাধু ও নাগা সাধুদের দর্শন এই যাত্রাকে করে তুলবে আরও গভীর রহস্যময়। আর নদীর লঞ্চে চলতে চলতে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি, সিগালের কেরামতিতে কখন যে বিকেল নেমে আসবে টেরই পাবেন না। এই সফরের অনুভূতি আজীবন মনে থেকে যাবে। মূল ভিডিও শুরু করব, তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। স্টেশনের ঘড়িতে এখন 7:38, এখান থেকে 7:42 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো। চলেছি গঙ্গাসাগর। আছে আমার সেই ফ্যামিলি, মিসেস শ্রেয়ান সিজা। ট্রেন আসতে প্রায় 10 মিনিট বাকি থাকায় এভাবেই প্ল্যাটফর্মের বেঞ্চে বসে কিছুক্ষণ সময় কাটানো। তারপরে ট্রেন আসলে আমরা সোজা ট্রেনে উঠে কাকদ্বীপ রেলওয়ে স্টেশনে গিয়ে নামবো। এটা কাকদ্বীপ রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। ঘড়ির কাটায় এখন 10:05। এই যে চলে এসেছি, এটা হচ্ছে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। এখান থেকে বাইরে বেরিয়ে আমরা টোটো ধরবো। টোটো ধরে লট 8-এ যাব। এই যে কাকদ্বীপ রেলওয়ে স্টেশনের থেকে বাইরে বেরালাম। এই যে স্টেশন, এই সাইডে নামলাম। এখান থেকে সামনে এটা টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে লট 8-এ টোটো ছাড়ে না। এটা ক্রস করে রেল লাইনের নিচ থেকে ওপারে যেতে হবে। এটা হচ্ছে লট 8-এর টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো ধরে আমরা ফেরিঘাটে চলে যাব। লট 8-এ টোটো করে তিনজন বসেছে, একটা অটোতে 6জন বসে যায়। আর ভাগের ভাড়া হচ্ছে 20 টাকা করে। মোটামুটি 20 মিনিট মতো টাইম লাগে। বেশ সুন্দর রাস্তা, রাস্তা, মাঝখানে সুন্দর করে গার্ডেন করা। বেশি লট 8-এর দিন যাচ্ছি গঙ্গাসাগর। কিছুদিন আগে গঙ্গাসাগর মেলা হয়ে গেল। মেলায় প্রচণ্ড পরিমাণ ভিড়। পৌষ সংক্রান্তিতে মেলা হয়, মেলায় আসা হয়নি। মেলার পরে একটু ফাঁকা জায়গায়, ফাঁকা সময় আসবো বলে এই সময় যাচ্ছি। লজেতে কাছাকাছি চলে এসেছি। এখানে পরপর অনেকগুলো প্রচুর গেস্ট হাউস আছে, তাই এপারে থাকা যায়। এই যে 8 নম্বর ভেসেল ঘাট, এখানে এই যে নামলাম। নেমে এই যে ভেসেল ঘাট। চলো চলো বেরো, চলো। একটু হেঁটে যেতে হবে। লাইন টাইনের ব্যাপার নেই নাকি? হ্যালো, ওই লাইন। হ্যাঁ, এখানে 9 টাকা করে টিকিট কাটা হলো। এবার আমরা ভেসেল ঘাট আছে, সামনে যেতে হবে। ভিড় আজকে কি একাদশী আছে, ভীম একাদশী। আর এবারে একটা দোকান আছে তার আগে। 9 টাকা করে এখানে ভেসেলের টিকিট। লট 8 টু কচুবেড়িয়া, উপায়ে ঘাটটাকে কচুবেড়িয়া বলা হয়। এই ঘাটের দিকে আমরা চলেছি কেটে। এখানে টিকিট চেক হচ্ছে না কি করবে দেখা যাক। এই 3টে দিন দেবেন না। এখানে টিকিট ছিঁড়ে নিয়ে নিল, কিছুই দেওয়া হলো না, মানে টিকিট। এবার একটু এগিয়ে আমরা ভেসেলে যাব। আমরা যাচ্ছি, আর বাদিকে যে ম্যানগ্রোভের জঙ্গল। এখানে অ্যাকচুয়ালি সুন্দরবন এলাকা পুরোটাই, আগে পুরোটাই সুন্দরবনই ছিল। চলুন, বেরিয়ে যাবে কিন্তু। প্রচণ্ড ভিড়। অলরেডি এটা ভিড়ের জন্য উঠলাম না, প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি করে লোক উঠছে বারণ করার পরেও। এরপরে যে বোট আসবে, যে ভেসেল আসবে, সেটাতে উঠব। বেশ সুন্দর। অ্যাকচুয়ালি মোহনা ওপারে দেখা যাচ্ছে চড়া পড়ে গেছে,
দেখা যাচ্ছে বেশ সুন্দর চড়া পড়ে গেছে, খুব চওড়া নদী, এখানে নদীর মাঝখানেই চড়া পড়ে আছে। যে একটা ভেসেল আসছে, এসে ওটাই ফাঁকা হবে, ওটাই আবার যাবে। একটা ফিরে চলে গেল, ওই যে দূরে যেটা চলে গেল ওটা ভিড় বলে উঠলাম না, বাচ্চা ফ্যামিলি ছিল। ওই যে একটা বড় লঞ্চ আসছে, একটা ভেসেল আসছে, ওই লঞ্চে করেই আমরা চলে যাব গঙ্গাসাগর। এবার যেটা আছে এই যে এটা হচ্ছে 8 নম্বর লট, এই যে লট 8, যেটি এক ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। এখান থেকে এটা ধরে আমরা ওপারে কচুবেড়িয়া চলে যাব। কচুবেড়িয়াটা গঙ্গাসাগরের মধ্যে, কচুবেড়িয়া ওখান থেকে আবার বাস, অটো, ম্যাজিক বিভিন্ন রকম আছে, ওখান থেকে আমাদের সাগরে চলে যেতে হবে। ফেরিতে বসে আছি, রোদ উঠছে, এবার পরে ছাড়বে। ধ্বনিতে মুখরিত ভেসেল। হুগলি বা গঙ্গা নদীর মাঝ বরাবর আসতেই সেই চেনা পরিচিত সেই সাদা সিগাল দুপাশ থেকে বেশ কিছু ঝাঁকে ঝাঁকে উড়ে এসে আমাদের সঙ্গ দিতে লাগলো। সত্যি এক মনোমুগ্ধকর দৃশ্য। এখানে নদীখাত খুবই চওড়া, একদিক থেকে আরেক দিক ঠিকমতো দেখা যায় না। তা প্রায় 30 মিনিট পরে আমরা এপারে কচুবেড়িয়া ঘাটে এসে পৌঁছাচ্ছি। এই যে আমরা এই এমবি সারদা করে এপারে কচুবেড়িয়া ঘাটে চলে এসেছি। এই সাগরদ্বীপ, মিলন তীর্থ গঙ্গাসাগর সুন্দর করে একটু সাজানো আছে। এখানে উঠে আমরা চলে যাব, যেটা তরুণ করা আছে। এই যে এখানে সেই সামনে বাঁদিকে ঢুকেই দুটো ডাবের দোকান আছে, 60 টাকা করে, বেশ ভালো ডাব। শ্রেয়ান কেমন আছে? পূজা ডাব খেয়ে খুবই ঠান্ডা করে এবার আমরা যাব গঙ্গাসাগর। এখান থেকে 30 কিলোমিটার আছে, বাস, অটো, ম্যাজিক এগুলো আছে। এই যে কচুবেড়িয়া ঘাটে উঠেই একটু ডান দিক বরাবর এগিয়ে আসতে হবে। প্রথম দিকে এগুলো রিজার্ভ গাড়ি পরপর থাকে, আর লোকাল গাড়ি বলতে হবে, এগুলো শেষের দিকে থাকে। ম্যাজিক আছে আর বাস আছে। ম্যাজিকে মোটামুটি 50 থেকে 60 টাকা ভাড়া নেয়, আর বাসে মোটামুটি 30 থেকে 40 টাকা, সেটা সামনে পাওয়া যায়। আর যদি আপনার যাদের রিজার্ভ করতে হলে এই গাড়িগুলো পিছন দিকে যেগুলো দেখানো হলো, মোটামুটি 1 থেকে 1,500 টাকা চলে যাবে। সে ম্যাজিকে মোটামুটি 60 টাকা করে ভাড়া। আর এই ডান দিকেই হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে পরপর বাসগুলো আছে, বাসে মোটামুটি 30 থেকে 40 টাকা এরকম ভাড়া, 30 টাকার মতো। এখান থেকে 30 কিলোমিটার হচ্ছে গঙ্গাসাগর, প্রায় 1 ঘন্টা মতো টাইম লাগবে। গঙ্গাসাগর মূলত পরিচিত মকর সংক্রান্তির গঙ্গাসাগর মেলার জন্য। প্রতি বছর শীতে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে আসেন। অবশেষে আমরা এসে পৌঁছালাম। এটা হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড। এখানে এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর পিছন দিকে ওইদিকে মেলাটা হয়। আর এই দিকে উল্টো দিক বরাবর প্রচুর দোকান আছে, খাবারের দোকান। আপনারা ভাত, রুটি ইচ্ছামতো পেয়ে যাবেন এখানে। প্রায় 1টা বেজে গেছে, খুবই খিদে পেয়ে গেছে। তা প্রথমে এখানে একটা মারোয়ারি ধাবাতেই ডাল, 2-3 রকম ভাজা ও 2-3 রকম সবজি, এই নিয়ে 80 টাকা পার প্লেট। বেশ মোটামুটি ভালো খাবার, একটা নিরামিষ খাবার। এই খেয়ে আমরা এবার বাকি মন্দির অন্য জায়গায় যাব। এই মন্দির সংলগ্ন এলাকায় প্রচুর সাধু সন্ন্যাসীদের আখড়া রয়েছে। দেখুন, ভোর থেকে সন্ধে পর্যন্ত ধূপধুনোর গন্ধ, শঙ্খধ্বনি আর মন্ত্রোচ্চারণে এই জায়গাটা যেন অন্য জগৎ হয়ে ওঠে। আমরা মন্দিরে প্রবেশ করব দেখি সামনে গিয়ে, চলুন। এটাই সেই বিখ্যাত কপিলমুনির মন্দির। আর এই গঙ্গাসাগরেই গঙ্গা এসে সাগরে মিলিত হয়েছে। আর বিশ্বাস করা হয় এই গঙ্গাসাগরে স্নান করে তারপরে এই মন্দিরে পুজো দিলে পাপক্ষয় ও পুণ্য লাভ হয়। তা আমার স্ত্রীর ইচ্ছা অনুসারে
সে স্নান করেই মন্দিরে পুজো দেবে, তার স্নানের উদ্দেশ্যে তাকে নিয়ে স্নান ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। প্রত্যেকটা ঘাটেই স্নান করা যায় না, স্নানের উপযুক্ত ঘাটে যেতে হবে। যে আমরা এখন 1 নম্বর ঘাট বলে স্নান ঘাট, ওখানে চলে এসেছি। এটা মনে হয় স্নানের উপযুক্ত আছে এই ঘাটটা, আর বাকি ঘাটগুলোয় তেমন নামা যায় না বা স্নান করা যায় না। স্নান করার পর চলুন সামনে দেখা যাক, যদি সুযোগ হয়, যদি ভালো হয় তাহলে স্নান করবো, সেজন্যই আসা। দিদিক বরাবর বিভিন্ন শঙ্খ, বিভিন্ন দোকান পশা বিক্রি হচ্ছে। এই দুপাশে ঝাউবন, আর মাঝখান থেকে এই সরু হাঁটা রাস্তা দিকে সাগরে আসতে বেশ লাগবে। জায়গাটা সত্যি মনোরম। সাগরে, বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরের তীরে চলে এসেছি, সাগর দ্বীপে। এটাই মোটামুটি স্নানের উপযুক্ত। আর এই বরাবর আরও চলে গেলে ওইদিকেই, ওই কাছে ওইদিকেই মন্দির, কিন্তু ওখান থেকে তেমন নামা যায় না, কিছুটা বাঁধানো আছে। পাশে এমনি দাঁড়ানো যায়, দেখা যাবে, সৌন্দর্য উপভোগ করতে পারবেন, কিন্তু স্নান করতে পারবেন না। স্নান করার জন্য এটা উপযুক্ত আছে। এই যে এরকম চেয়ার রাখা আছে, তাই 4টে-5টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনারা বসতে পারেন 20 টাকার বিনিময়ে। আর এই যে এরকম ঘেরা জায়গা আছে, এখানে কাপড় চেঞ্জের জন্য কিছু পরপর করা আছে, মানে 20 টাকার বিনিময়ে কাপড় চেঞ্জের ব্যবস্থা আছে। যেটা চাইলে আপনারা মিষ্টি জলে এখানে স্নানও করতে পারেন, এই ব্যবস্থাও আছে। এই সাগর পাড়ে এসে সমুদ্রের কাদা ঘোলা জল দেখে স্নান করার কোনো ইচ্ছেই আমার জাগলো না। এখানে ঢেউগুলো ধূসর, আর জলে বালি কাদার রং মিশে আছে, দেখে মনটা সত্যি দ্বিধায় পড়ে গেল। কিন্তু আমার স্ত্রী আর সঙ্গে থাকা শ্রেয়ান শ্রীজা দেখুন একদম উল্টো, কোনো সংকোচ না রেখে হাসি আনন্দে তারা সেই জলে নেমে পড়ল। ঢেউ এলে চিৎকার, জল ছিটিয়ে খেলা, মুহূর্তের মধ্যেই ওদের উচ্ছ্বাসে কাদা খোলা জলটাও যেন উৎসবের রং পেল। আমি শুধু দূরে দাঁড়িয়ে দেখতে থাকলাম, যে কারোর কাছে পবিত্রতা, কারোর কাছে আনন্দ, আর কারোর কাছে শুধু দেখার সুখ। তবে এই বীচের কিন্তু সূর্যোদয়, বিশেষ করে সূর্যাস্ত সত্যিই খুব সুন্দর। এই কাদা খোলা জলের ওপর থেকে সূর্যটা যখন ওপর থেকে আস্তে নিচে নামতে থাকে, তখন আস্তে আস্তে এই কাদাগোলা জলেও যেন কমলা সোনালি রং ছিটিয়ে রাখে। বাকিরা যেখানে সমুদ্র স্নানে ব্যস্ত, সেখানে সমুদ্র নিজেই যেন আকাশ আর সূর্যের সঙ্গে অন্য খেলায় মত্ত। এখানে সমুদ্র আর আকাশ যেন একে অপরের রং ধার নিয়েছে। এই কাদা খোলা জলের ওপর সূর্যের আলো পড়ে সোনালি রেখা টেনে দিয়েছে, আর ঢেউগুলো সেই আলো ভেঙে ভেঙে ফিরিয়ে দিচ্ছে চোখের দিকে। সত্যি অদ্ভুত। এটা মাতাজির কি করা আছে, মেলার জন্য এই পুরোটাই একদম ওই দিক থেকে, ওইখান থেকে একদম ওই সাইড পর্যন্ত পুরোটাই লোকারণ্য ভর্তি হয়ে যায়। এই পবিত্র সাগরের জলে মোটামুটি অবগাহন করে, স্নান করে এবার আমরা মন্দিরের দিকে চলেছি, বিখ্যাত কপিলমুনি মন্দিরে। ওই মন্দির দর্শন করব, মানে কপিলমুনির মূর্তি দর্শন করব, আর 2-একটা মন্দির ঘুরে দেখব। তা চলুন, সঙ্গে চলুন। সাগরে স্নান করে এই রাস্তা থেকে এবার আমরা টোটো করা আছে, এই টোটো করে এবার আবার আমরা মন্দিরের ওখানে চলে যাব। দুদিকে বিভিন্ন রকম দোকানপাট প্রচুর আছে, অনেক শঙ্খের জিনিস, শাঁখের জিনিস, বিভিন্ন মূর্তি। এই সাগর ঘাট থেকে স্নান করে এবার আমরা এই যে মন্দিরের দিকে আসছি। এই মন্দির থেকে স্নানঘাট পর্যন্ত নিয়ে যাওয়া এবং ওখান থেকে নিয়ে আসার জন্য 200 টাকার বিনিময়ে টোটো রিজার্ভ করে রাখা হয়েছিল, সেটাই আমরা ফিরছি। এই মন্দিরের দিকে প্রবেশ করছি। এখন গঙ্গাসাগর মেলা কিছুদিন আগেই পার হলো, এই মকর সংক্রান্তিতে। চারিদিকে সেই অনুযায়ী তরুণ বিভিন্ন দোকানপাট, অস্থায়ী কাঠামোগুলো এখনও আছে।
সামনেই আবার মাঘী পূর্ণিমার মেলা আছে, সময়ও প্রচুর মানুষের সমাগম হয় এখানে। আপনারা এই মাঘী পূর্ণিমাতেও এখানে আসতে পারে, আবহাওয়া বেশ মনোরম। মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। এই বাদিকে বিভিন্ন রকমের আছে, এখানে মন্দিরের পুজোর ডালা, পুজোর বিভিন্ন সামগ্রী বিক্রি হয়। পরপর এই দুটো তিনটে গম্বুজ দোকান মতো করা আছে, গেট নাম্বার 1, 2 ও ডালা আর্কেড লেখাই আছে, ডালা আর্কেড টাইপ করা আছে। তিনটে রুম বিল্ডিং আছে, টোটাল ভিতরের মধ্যে দোকান। চলে দেখে আসি, যুক্ত মূল্য দোকান, হেয়ার প্রাইস সব। ডালা সামগ্রীর দোকান, শুধু ডালা সামগ্রী নয়, ডালা সামগ্রী তার সঙ্গে বিভিন্ন ভ্যারাইটিস রকমারি জিনিস এগুলোও আছে। এর মতো প্রচুর রকমারি সামগ্রী এখানে আছে, দেখাই যাচ্ছে। দুদিক বরাবর এরকম মোট 3টে বিল্ডিং আছে। মানে পুজোর সামগ্রী কিনবেন, পুজো দিয়ে গঙ্গাসাগর ঘুরে আপনার এখান থেকে কিছু সামগ্রী নিয়েও যেতে পারবেন। ব্যাগ বিভিন্ন রকম টুকটাক ঘর সাজাবার জিনিস, বিভিন্ন রান্নার ঠাকুরের বাসনপত্র, ভ্যারাইটিস প্রচুর রকম জিনিস আছে। এই যে স্নান করে আসার পরে এখন মন্দিরের দ্বার বন্ধ আছে। কেউ বলছে 3:30-র সময় খুলবে, কেউ বলছে 4টের সময় খুলবে। দেখা যাক, কিছুক্ষণ ওয়েট করি আমরা। দেখে বিভিন্ন সাধু মুনি ঋষিরা এতে ব্যস্ত। এখানে একটা ছোট কপিলমণি সরোবর আছে, একটু দেখে আসি ততক্ষণ। ঠিক এখানে সরোবরের মাঝে একটা গঙ্গা দেবীর মূর্তি করা আছে, আর এই সরোবরের চারদিক করে সাজানো আছে, চেয়ার বসার জায়গা বড় রাখা আছে। এই মন্দির প্রাঙ্গণের একদিকেই দেখুন বিভিন্ন জপমালা, রুদ্রাক্ষ, বিভিন্ন রকম মালা, শঙ্খ, কস্তুরি এসব প্রচুর বিক্রি হচ্ছে। আর এই দুদিকেই এখানে সাধু সন্ন্যাসীদের আখড়া রয়েছে, বিশেষ করে নাগা সন্ন্যাসীদের আখড়া। কেউ কেউ গেরুয়া বস্ত্র পরা, তবে বেশিরভাগই নাগা সন্ন্যাসী। এদের জটাচুটো চুল আর শান্ত চোখে এরা যেন এক সময়ের স্রোত থেকে আলাদা হয়ে থাকা মানুষ। এই মন্দিরকে ঘিরে থাকা এই আখড়াগুলো এই জায়গাটাকে শুধু তীর্থ নয়, এক জীবন্ত আধ্যাত্মিক পরিসরে বদলে দেয়। এই যে শেষমেশ মন্দির খুললো, এখন 3:40, একটু ভেতরে যাই। বিভিন্ন মূর্তি করা আছে। মন্দিরের ঠিক মাঝখানে দেখুন মা গঙ্গা, মাঝখানে কপিলমণি, আর একদিকে রাজা সগরের মূর্তি করা আছে। এই 3টে মূর্তিতেই প্রধানত পুজো হচ্ছে। পৌরাণিক কাহিনী অনুসারে একসময়ের এক পরাক্রমশালী রাজা সগরের যজ্ঞের ঘোড়া চুরি করে এনে ইন্দ্র এই কপিলমুনির আশ্রমে রেখে দেন। সগরপুত্রেরা মুনিকে দোষারোপ করেন। ক্রুদ্ধ কপিলমুনি তাদের ভস্ম করে দেন। পরে ওই বংশের বংশধর ভগীরথ কঠোর তপস্যা করে গঙ্গাকে রাজি করান এবং মর্তে এনে এই ভস্মীভূত আত্মাদের মুক্তি দেন। আর এখানেই গঙ্গা সাগরের সাথে মিলিত হন। সেই জন্যই সেই থেকে এই নাম গঙ্গা সাগর। গঙ্গা সাগরে এসে মিলিত হয়েছে এখানেই। এখানে এই যে মায়ের ধাগা বাজার অবস্থা আছে, পবিত্র শিবলিঙ্গ রাখা, সেখানে সিঁদুর দান করে আর ধাগা বেঁধে পুজো সম্পন্ন করা। এই মন্দিরে পুজো সম্পন্ন করে আমরা টোটো করে এবার বেনুবনের দিকে চলেছি। এই যে দুদিকে নাগা সন্ন্যাসীদের আখড়া, সে আখড়া ছাড়িয়ে আমরা চলেছি। আমরা ফেরার সময় সম্পূর্ণ ভিন্ন রাস্তা, বেনুবন হয়ে যাব, মানে কচুবেড়িয়া হয়ে যেটা এসেছিলাম সেদিকে নয়। আর বেনুবন থেকে লাস্ট লঞ্চ থাকে 4:45। তো এখন 4টে বাজে, আমরা বেরিয়েছি, মোটামুটি 40-42 মিনিট টাইম লাগে। আর কচুবেড়িয়া থেকে অনেক রাত, প্রায় 8টা সাড়ে 8টা পর্যন্ত ওখানে লঞ্চ পাওয়া যায়, ফেরি পাওয়া যায়। আর কিন্তু
বেনুবনে মাত্র 4:45 লাস্ট, তাড়াতাড়ি এবারে বেরিয়েছি। এই যে ফেরার সময় রাস্তায় চলেছি, দুদিকে প্রচুর গেস্ট হাউস হোটেল আছে, আপনারা চাইলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে ভালোভাবে থাকার জন্য ভারত সেবাশ্রম সংঘ বা পাশে মনসাদ্বীপ বলে জায়গা আছে, সেখানে রামকৃষ্ণ মিশনের প্রচুর থাকা খাওয়ার ব্যবস্থা আছে, ভালো থাকার জায়গা আছে, আপনারা রুম পেয়ে যাবেন। এছাড়া প্রচুর প্রাইভেট হোটেল গেস্ট হাউসও আছে, তা একটা ভিডিওতে সেগুলো সব দেখানো সম্ভব নয়। এই যে পাশেই যেমন একটা ওম ভবন যাচ্ছে, তা এরকম ভালো ভালো কিছু হোটেল গেস্ট হাউসের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখানে দেখে নিতে পারেন। থেকে আমরা ডান দিক বরাবর চলে যাচ্ছি, এটা বেনুবনের দিকে যাচ্ছি। কপিলমুনি আশ্রমের ওই মন্দির থেকে বেনুবন পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা, প্রায় 40 থেকে 45 মিনিট টাইম লাগে টোটোতে। তা আমরা 4টেই বেরিয়েছি, আর 4:45 ওখানে লাস্ট ভেসেল। তা কাকা আশ্বাস দিচ্ছেন যে 4:40 মধ্যেই পৌঁছে দেবেন। যাই হোক, দুপাশে নিস্তব্ধ নিরিবিলি গ্রামের ভেতর থেকে সরু পিচ রাস্তা, সেই বরাবর আমরা চলেছি। ছোটোখাটো মন্দির কিছু আছে, কোনো জায়গায় নিস্তব্ধ দুপাশে ধান জমি, কোনো জায়গায় বা কিছু ম্যানগ্রোভ, এর ভিতর থেকে আমাদের চলেছি। এই রাস্তাটা সত্যি খুব সুন্দর। আপনারা যারা কচুবেড়িয়ার দিকটা দিকে যাবেন, কচুবেড়িয়াটা অনেক ভিড়, বেশিরভাগ লোক ওখান থেকে যাতায়াত করেন, আর এই বেনুবন থেকে খুব কম যাতায়াত করেন। এটা একদম ইউনিক, সত্যি খুব ভালো লাগবে। আর এখান থেকে লঞ্চের জার্নিটাও অসাধারণ। দেখুন এদিকে বাঁদিকে পুরো ম্যানগ্রোভের জঙ্গল, তার ভিতর থেকে আমরা চলেছি। এই জায়গাটা সত্যি সুন্দর, ঢালাই রাস্তা করা আছে। তো রাস্তার বাদিক বরাবর প্রথমে ঝাউ গাছ লাগানো আছে, আর তার উল্টো দিকে পুরো ম্যানগ্রোভের জঙ্গল। মিনি সুন্দরবনও বলা যেতে পারে। চলে এসেছি, থাকার কথা মতো নির্ধারিত সময়ের 5 মিনিট আগে পৌঁছে দিয়েছে আমাদের। তাড়াতাড়ি যেতে হবে, মাত্র 5 মিনিট টাইম আছে। গেট কেটে আমাদের ভেসেলে উঠতে হবে। তাতে চলো, 4:45। টিকিটটা কোন দিকে? ভেতরে। এই 4:45 লাস্ট ভেসেল, এখন 4:36-37 হয়ে গেছে। সুন্দর কাঠের পুল করা আছে সে পর্যন্ত, আর দুদিকেই ম্যানগ্রোভ জঙ্গল। ওদিকে সূর্য অস্ত যাচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে, বেশ সুন্দর নিরিবিলি এই জায়গাটা। কচুবেড়িয়াটা অনেক জমজমাট, প্রচুর লোকজন যাতায়াত করে। এই থেকে তুলনামূলক অনেক কম লোক যাতায়াত করে, কিন্তু বেশ সুন্দর। যদি দুটো ভিউ নিতে চান তাহলে একদিক থেকে যাবেন, একদিক দিয়ে আসবেন। এই যে লঞ্চ আছে বিশ্বমাতা, এই লঞ্চে ছাড়বে এখনই, 4:45 টাইম। এই সময় হয়ে গেছে, এখনই আমাদের লঞ্চ ছেড়ে দেবে। রেখে লঞ্চ শুরু হয়ে গেল যাত্রা, আমখানা গিয়ে থামবে। কচুবেড়িয়া ঘাট থেকে যে লঞ্চ ফেরিগুলো, ওটা হচ্ছে কাকদ্বীপের লট 8 পর্যন্ত যায়, আর বেনুবন থেকে এটা নামখানা পর্যন্ত পুরো যাবে। প্রথমে দেখুন এই খাড়িটার ভিতর থেকে বেরিয়ে একদম প্রশস্ত হুগলি নদীতে পড়বে,
পুরো দুদিক দেখা যাবে না, প্রায় 1 ঘন্টা লঞ্চে জার্নি। লঞ্চ ছাড়তেই শ্রেয়াংশী যাকে নিয়ে ভিতরে বসার জায়গায় এসে সিট নিয়ে বসলাম। লঞ্চের ভেতরটা খুব সুন্দর, আর লঞ্চে যাত্রার অভিজ্ঞতাও বেশ ভিন্ন রকম। লঞ্চের ভেতরে বসে এরকম জানালা থেকে পাশটা দেখা সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা। আর পরিষ্কার স্বচ্ছ নীল জল। অনেক বছর আগে একবার সুন্দরবন যাত্রা করেছিলাম এরকম লঞ্চে, সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। আর গঙ্গাসাগর সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কেন এক সময় আগেকার দিনে, তখন এত ভালো ছিল না, নৌকায় করে যাতায়াত করতে হতো। তা নৌকা করে এত বিশাল নদী দেখতেই পাচ্ছেন, এদিক ওদিক দেখা যাচ্ছে না, সমুদ্রের মতো। তার ভিতর থেকে প্রায়শই নৌকাডুবির ঘটনা ঘটতো এবং প্রচুর মানুষ মারা যেত। সেই জন্য একবার এই তীর্থে গেলে ফিরবে কিনা সেটা বলা যেত না, সেই জন্যই বলা হতো যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন যদিও এই জার্নিটা অনেকটাই নতুন হয়েছে, এখন একদিনেই আমরা গঙ্গাসাগর ঘুরে আসতে পারছি। আর আমাদের লঞ্চ গঙ্গা হুগলি নদীর মাঝ বরাবর এগোতেই হঠাৎ দুপাশ থেকে ঝাঁকে ঝাঁকে সাদা সিগাল উড়ে এলো, যেন নদীর বুক চিরে আমরা ঢুকে পড়ছি তাদের আকাশে। ডানা মেলে তারা আমাদের দুদিক থেকে ঘিরে ধরল, কখনো খুব কাছে, আবার কখনো মাথার উপর থেকে হালকা ভেসে। জলের ওপর ছায়া পড়ে, মুহূর্তে মিলিয়ে যায়। উড়ান, হঠাৎ নেমে আসা, আবার একসঙ্গে ডানা ঝপটানো, সব মিলিয়ে যেন তারা নিজেদের কেরামতি দেখাতেই নামছে। অনেকেই লঞ্চ থেকে তাদের বিভিন্ন রকম খাবার ছুড়ে দিচ্ছে, সেই খাবারগুলো তারা বিভিন্ন ভঙ্গিমায় খাচ্ছে। সত্যি দেখার মতো দৃশ্য, অসাধারণ দৃশ্য। শহর, শব্দ আর সময় সব কিছুই তখন দূরে সরে গিয়ে শুধু নদী আর সাদা ডানার খেলাই যেন দু চোখের আমাদের লেগে রইল। এই সিগাল মূলত পরিযায়ী সমুদ্র পাখি। এই শীতকালেই আমাদের গঙ্গা ও মোহনা পার্শ্ববর্তী অঞ্চলে এরা আসে, বিশেষ করে উত্তর অঞ্চল থেকে। উত্তর বলতে চীন, রাশিয়া, এসব প্রচুর ঠান্ডা পড়ে শীতকালে, সেখানে খাবারের খোঁজে ওরা এই উষ্ণ অঞ্চলে, ভারতবর্ষ, বাংলাদেশ, এসব অঞ্চলে চলে আসে। আর বিশেষ করে গঙ্গা নদীর মোহনায় এদের প্রচুর পরিমাণে দেখা যায়। আপনারা বেনারস যারা গিয়েছেন সেখানেও প্রচুর পরিমাণে দেখতে পাবেন। তা শীতকালে এই নৌকা ভ্রমণ আর তার সঙ্গে এই পরিযায়ী পাখিদের নিয়ে তাদেরকে খাবার খাওয়ানো সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। এই দৃশ্য দু চোখ ভরে দেখব বলেই আমাদের এই বেনুবন হয়ে নামখানা হয়ে ফেরা। এই সিগালদের খেলা দেখতে দেখতেই হঠাৎ করেই যেন ঝুপ করে সন্ধে নেমে আসলো এখানে। মাত্র এখন 5:40-42 হয়েছে, আমরা নামখানা ঢুকছি। এখন 5:50, আমরা এসে পৌঁছেছি আমাদের নামখানা ফেরিঘাটে। এই যে এখান থেকে বেরিয়ে আমরা একটা টোটো করে রেলওয়ে স্টেশনে চলে যাব, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি। ভেবে আমরা চাইলে, আপনারা চাইলে কলকাতা থেকে মাত্র একদিনেই গঙ্গাসাগর ঘুরে আসতে পারেন। তবে একদিন থাকলে আরও ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন। তবে টাইম খুব শর্ট হলে একদিন যদি ভোর ভোর বেরান, তাহলে সেদিনই আবার রাত্রে ব্যাক করে আসতে পারবেন। এই নামখানা ফেরিঘাট থেকে 20 টাকা পার হেডের বিনিময়ে আমরা নামখানা রেলওয়ে স্টেশনে চলে আসছি। অবশেষে এখন সন্ধ্যে 6টা, আমরা চলে এসেছি নামখানা রেলওয়ে স্টেশনে। কিন্তু দুঃখের বিষয়, এখানে লাস্ট 5:35 ট্রেন ছিল, এরপরে ট্রেন একেবারে 7:49। এখন ওয়েট করতে হবে প্রায় 1.5 ঘন্টার বেশি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম স্টেশনটা। আমরা ভিতরে বসে এবার ওয়েট করি। এখান থেকে 2.5 ঘন্টায় আপনারা সোজা শিয়ালদা পৌঁছে যাবেন, ওখান থেকে বাড়ি পৌঁছে যাবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।